ক্লাস 9 পাস করে ক্লাস 10-এ উঠেছ, 2026 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে, তাদের ফার্স্ট ইউনিট পরীক্ষার জন্য রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভলিউম 1 কিন্তু বের হয়েছে। সেই রায়মার্টিন প্রশ্নবিচিত্রা ভৌতবিজ্ঞান সাবজেক্টের 166 পেজের 5 নম্বর স্কুলের প্রশ্নের উত্তরসহ সমাধান আমরা আজকে দেখে নেব। দেখতে পাচ্ছ 5 নম্বর স্কুল রয়েছে বজবজ পিকে হাই স্কুল। প্রথমে 7টি এমসিকিউ রয়েছে। ফার্স্ট এমসিকিউটি যেটি রয়েছে সেটি হলো যে হ্যালোজেনগুলির মধ্যে সর্বাধিক বিজারণ যে ধর্মী, সেই বিজারণধর্মী হলো সর্বাধিক যে বিজারণধর্মী, সেই বিজারণধর্মী কোনটি, সেই প্রশ্নের উত্তরটি হবে তোমার সি অর্থাৎ আয়োডিন। এরপরে 2 দাগে রয়েছে অবতল দর্পণের সামনে কোথায় বস্তুকে রাখলে বস্তু সমান আকারের অবশিষ্ট প্রতিবিম্ব গঠিত হবে। 2 দাগের প্রশ্নের উত্তরে দেখতে 4টি অপশান রয়েছে। উত্তর হবে ডি অর্থাৎ বক্রতা কেন্দ্র। এরপরে 3 দাগে রয়েছে তোমার যে বায়ুমণ্ডলের ওজোন স্তরটি যে রশ্মিকে শোষণ করে তা হলো। 3 দাগের প্রশ্নের উত্তর হবে বি ইউভি রশ্মি। 4 দাগে রয়েছে গাড়ির ভিউ ফাইন্ডার হিসাবে ব্যবহার করা হয়। 4 দাগের প্রশ্নের উত্তর হবে এ উত্তল দর্পণ। 5 দাগে রয়েছে XY মৌলের পরমাণু ক্রমাঙ্ক যথাক্রমে 17 ও 20 হলে তাদের দ্বারা গঠিত যৌগের সংকেত হবে। 5 দাগের প্রশ্নের উত্তর হবে বি OX2। 6 দাগে রয়েছে যে কোনো মাধ্যমের ক্ষেত্রে কোনো বর্ণের আলোর প্রতিসরাঙ্কের মান সবচেয়ে বেশি। 6 দাগের প্রশ্নের উত্তর হবে সি বেগুনি। 7 দাগে রয়েছে কোনো ক্ষেত্রে আদর্শ গ্যাসের লেখচিত্র সরলরৈখিক হয় না। 7 দাগের প্রশ্নের উত্তর হবে বি পি বনাম ভি। এরপরে তোমরা গ্রুপ বিতে দেখতে পাচ্ছ যে প্রশ্নগুলি, সেগুলি হলো 1 মার্কের প্রথম প্রশ্নটি রয়েছে আগুনে বরফ এর সংকেত লেখো। এই সংকেত হবে CH4.5.75 এরপরে রয়েছে জেট প্লেন বায়ুমণ্ডলে কোন স্তরে চলাচল করে, অথবা উত্তরটি হবে স্ট্র্যাটোস্ফিয়ার। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে সেটি হলো যে পর্যায় সারণীতে অবস্থিত সর্বোচ্চ সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌলের নাম। সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌলের নাম হলো ফ্লোরিন, আর সর্বনিম্ন তড়িৎ ঋণাত্মক মৌলের নাম হলো সিজিয়াম। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.3 দাগে ফারেনহাইট স্কেলে পরম উষ্ণতার মান কত। ফারেনহাইট স্কেলে পরম উষ্ণতার মান হলো 459.67 ডিগ্রি ফারেনহাইট। এরপরে হচ্ছে VT 1 + T/273 V0 সমীকরণে 1/273 ভগ্নাংশটির নাম কি। 1/273 ভগ্নাংশটি হচ্ছে আয়তন ও চাপ গুণাঙ্ক উভয়ই। আয়তন ও চাপ গুণাঙ্ক উভয়ই বলা হয়। এরপরে রয়েছে যে অবতল দর্পণ কখন একটি বস্তুর অসৎবিম্ব গঠন করে 2.4 দাগে। এই উত্তরটি হবে অবতল দর্পণে বস্তু দর্পণের মেরু ও ফোকাসের মধ্যে অবস্থিত হলে অসৎবিম্ব গঠন করে। এরপরে রয়েছে 2.5 দাগে একটি ধাতব মৌল M একটি আয়নীয় অক্সাইড MO গঠন করে। M পরমাণু যোজ্যতা কক্ষে কয়টি ইলেকট্রন আছে। 2.5 দাগের প্রশ্নের উত্তর হবে 2টি ইলেকট্রন আছে। এরপরে রয়েছে 2.6 দাগে যে শূন্যস্থান পূরণ করো। 2 মাধ্যমের বিভেদ তলে আলোকরশ্মি শূন্যস্থান কোণে আপতিত হলে শূন্যস্থান রয়েছে প্রতিসিত রশ্মির অভিমুখের পরিবর্তন হয় না। এটা হচ্ছে 0 ডিগ্রি কোণে, অর্থাৎ 0 ডিগ্রি কোণে যদি আপতিত হয়। 2.7 দাগে শূন্যস্থান পূরণ বায়ুমণ্ডলের শূন্যস্থান রয়েছে স্তরে মহাকাশ স্টেশন অবস্থান করে, এটা হবে থার্মোস্ফিয়ার। সত্য না মিথ্যা লেখো 2.8 দাগে একই উষ্ণতা চাপে CO2 ও N2 গ্যাসের মধ্যে অনুসংখ্যা পৃথক। 2.8 দাগের উত্তর হবে সত্য। এরপরে রয়েছে যে 2.9 সত্য বা মিথ্যা লেখো বিভিন্ন মাধ্যমে আলোর গতিবেগ আলাদা হওয়ার জন্য আলোর প্রতিসরণ হয়। এই প্রশ্নের উত্তর হবে সত্য। 2.9টা হবে সত্য। এরপর অথবাতে রয়েছে সত্য না মিথ্যা লম্বা আপতনের ক্ষেত্রে আপতন কোণের মান 0 ডিগ্রি। এই প্রশ্নের উত্তরটি হবে অথবাটি হবে সত্য। এরপরে রয়েছে গ্রুপ সিতে 3.1 দাগে বায়োফুয়েল বলতে কী বোঝো। 2 মার্কের প্রশ্নের উত্তর এবং উদাহরণ দাও। বায়োফুয়েল বলতে কী বোঝো উদাহরণ দাও। প্রশ্নটি দেখতেই পাচ্ছ, বায়োফুয়েল বলতে কী বোঝো উদাহরণ দাও। বায়োফুয়েলটা হচ্ছে বায়োমাস অর্থাৎ মৃত প্রাণী বা উদ্ভিদে যে দেহবশেষ, অর্থাৎ কোনো প্রাণী বা উদ্ভিদ যখন মারা যায় তখন যখন মাটির তলায় চাপা পড়ে গেল তাহলে উদ্ভিদের দেহবশেষটা চাপা পড়ে গেল, সেই ধরনের জিনিস মৃত প্রাণী বা উদ্ভিদের যে দেহের যে অবশেষটা
বিশেষত কৃষিজ ও গৃহস্থলীর যে বর্জ্য পদার্থ, যেগুলো আমরা যখন রান্নাবান্না করছি বা যেগুলো ফেলে দিচ্ছি, যে মানে খোসা, মানে যে কোনো সবজি, মানে যে কোনো জিনিসের সব গৃহস্থলীর যে বর্জ্য পদার্থ, আরও যেসব জিনিসগুলো ফেলছি আমরা, এইখান থেকে কিছু উৎপন্ন হচ্ছে, জ্বালানি হচ্ছে, সেখান থেকে বায়োমাস থেকে ওইসব জিনিসগুলো থেকে কী হচ্ছে, কিছু উৎপন্ন যে জ্বালানি, সেটা বায়োফুয়েল, ফুয়েল মানেই জ্বালানি। এবার সে বায়োফুয়েলের উদাহরণ কি, বায়ো ইথানল। সেটা কীভাবে তৈরি হচ্ছে, ভুট্টা ও আখের ছিবড়ার সন্ধান প্রক্রিয়াজাত থেকে, ভুট্টা আখের ছিবড়া দিয়ে। বায়োডিজেল যেটা উদ্ভিজ তেল এবং ফ্যাটের ট্রান্স এস্টেরিফিকেশন যে প্রক্রিয়ার সাহায্যে তৈরি হচ্ছে। গ্রিন ডিজেল আছে শৈবাল অন্যান্য উদ্ভিদের সাহায্যে তৈরি হচ্ছে। বায়োগ্যাস বা বায়োমিথেন যেটা বায়ুর অনুপস্থিতিতে জৈব ভঙ্গুর পদার্থের বিয়োজনে তৈরি হচ্ছে। এইভাবে তৈরি হচ্ছে বায়োফুয়েলগুলি। এরপরে রয়েছে 3.1 অথবাতে গ্রিন হাউস প্রভাবের উপযোগিতা লেখো। গ্রিন হাউস প্রভাবের উপযোগিতা কি? গ্রিন হাউস প্রভাবের যে উপযোগিতা সেটা বলছে বায়ুমণ্ডলে উপস্থিত কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প ইত্যাদি গ্রিন হাউস যে গ্যাসগুলো, গ্রিন হাউস গ্যাস পৃথিবীপৃষ্ঠ থেকে যখন বিকিরিত যে তাপগুলো, সেই তাপকে অবলোহিত রশ্মি রূপে মহাশূন্যে আর ফিরে যেতে না দিয়ে তারা কী করছে, সেটাকে ভূপৃষ্ঠ এবং তৎসংলগ্ন এমন একটা সীমার মধ্যে উত্তপ্ত রাখছে, যেটা সমগ্র জীবকুলের পক্ষে কিন্তু বেঁচে থাকার একটা অনুকূল তাপমাত্রা হয়ে যাচ্ছে। সেটা ভূপৃষ্ঠে থেকে তাপমাত্রা মহাশূন্যে ফিরে যেতে না দিয়ে সেই তাপমাত্রাকে একটা বজায় রেখে একটা অনুকূল তাপমাত্রা বজায় রাখছে। এবং গ্রিন হাউস প্রভাব যদি না ঘটতো, তাহলে পৃথিবীপৃষ্ঠ এবং তার সংলগ্ন বায়ুমণ্ডলের তাপমাত্রা কিন্তু -30°C, ফলে পৃথিবীর জীবজগতের বেঁচে থাকার কিন্তু উপযুক্ত কিন্তু থাকতো না, অসুবিধা হতো গ্রিন হাউস প্রভাব যদি না ঘটতো। সুতরাং পৃথিবী প্রাণের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য গ্রিন হাউসের প্রভাব কিন্তু অপরিসীম। এরপরে রয়েছে 3.2 দাগে 800 mmHg চাপে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন 70 ঘনসেমি। তা একই তাপমাত্রায় কোন চাপে ওই গ্যাসের আয়তন 100 ঘনসেমি হবে? এবার ব্যাপারটা হচ্ছে যে এইখানে বয়েলের সূত্র প্রয়োগ করতে হবে আমাদেরকে। P1 V1 সমান P2 V2। P1 মানে প্রাথমিক চাপ, V1 মানে প্রাথমিক আয়তন, P2 মানে যে অন্তিম আয়তন বলা হয় বা দ্বিতীয় আয়তন বলতে পারো, V2টা হচ্ছে অন্তিম আয়তন। তাহলে আমাদের এখানে P1 কি দেওয়া আছে 800 mmHg, V1 দেওয়া আছে 70 ঘনসেমি, V2 দেওয়া আছে 100 ঘনসেমি, দেওয়া নেই, শুধু আমাদের P2 বের করতে হবে। সূত্রে যদি আমরা মানগুলো বসিয়ে দিই, P1 800 × 70 = P2 জায়গায় 100 বসিয়ে × 100 করি, তাহলে 800 × 70 বা 100 হয়ে যাবে। কাটাকুটি করে আমরা পাবো 560 mmHg গ্যাসের আয়তন পাবো। এরপরে 3.2 এর পরে অথবাতে রয়েছে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো গ্যাসের চাপ 3 গুণ বৃদ্ধি করায় আয়তন 4500 সিসি। ওই গ্যাসের প্রাথমিক আয়তন কত ছিল? এবার বলা হচ্ছে P1 V1 বা P2 V2 সূত্র প্রয়োগ করা হবে। তো সেখানটায় P1 V1 P2 V2, তাহলে P2 মানে দ্বিগুণ বলেছে, তাহলে 3P1, যেহেতু চাপ 3 গুণ বেড়েছে তাহলে 3P1, আর V2 মানে 4500 সিসি, তাহলে V1টা বের করতে হবে। তাহলে P1 V1 সমান এই P2 জায়গায় আমরা 3P1 লিখবো এবং 4500, তাহলে কাটাকুটি P1 কেটে গেলে আমাদের 3-এর সঙ্গে 4500 যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে 13500 সিসি। এরপরে 3.3 রয়েছে আলোর প্রতিসরণের ক্ষেত্রে স্নেলের সূত্রটি লেখো। স্নেলের সূত্রটি তোমরা দেখতে পাচ্ছ। আলোর প্রতিসরণের ক্ষেত্রে তোমরা জানোই যে দুটি নির্দিষ্ট মাধ্যম এবং নির্দিষ্ট বর্ণের আলোকরশ্মির প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণের যে সাইন আর প্রতিসরণ কোণের যে সাইনের যে অনুপাত সর্বদাই ধ্রুবক হবে। এই দ্বিতীয় সূত্রটা হচ্ছে স্নেলের সূত্র। এরপরে 3.3 পরে অথবাতে রয়েছে গোলীয় দর্পণের ক্ষেত্রে মেরু এবং বক্রতা কেন্দ্রে বলতে কি বোঝো? মেরুটা হচ্ছে, বক্রতা কেন্দ্রটা কি গোলীয় দর্পণ, যে গোলকটার অংশ সেই গোলকের যে কেন্দ্র সেটাই হলো দর্পণের কিন্তু বক্রতা কেন্দ্র। আর মেরুটা হচ্ছে গোলীয় দর্পণ, যে মধ্যবিন্দুটা বললো সেই মধ্যবিন্দুটা হচ্ছে দর্পণের কিন্তু মেরু, মধ্যবিন্দুটা। এরপরে হচ্ছে 3.4 আধুনিক পর্যায় সূত্রটি লেখো। আধুনিক পর্যায় সূত্র বলছে মৌলসমূহের ভৌত রাসায়নিক ধর্মাবলী, তাদের যে পরমাণু ক্রমাঙ্ক বা পারমাণবিক সংখ্যা সঙ্গে পর্যায়ক্রমে কি হয়, পুনরাবৃত্ত হয়। এরপরে 3.5 রয়েছে যে তড়িৎ যৌগ যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2 এর গঠন দেখাও। MgCl2 তার গঠন তোমরা দেখতে পাচ্ছ, Mg2+ মানে আয়ন এবং Cl- আয়নীয় বন্ধন, ইলেকট্রন বর্জন এবং ইলেকট্রন গ্রহণের মাধ্যমে এটা হয়। এরপরে রয়েছে 3.6 আয়নীয় এবং সমযোজী যৌগের মধ্যে পার্থক্য নিরূপণ করা। দেখো আয়নীয় এবং সমযোজী যৌগের মধ্যে পার্থক্য তোমরা সকলে দেখতে পাচ্ছ।
যৌগগুলি বিপরীতধর্মী আয়নের সমবায় গঠিত হয়। আর এইখানে এই ধরনের যৌগে আয়নের কোনো অস্তিত্বই নাই সমযোজী যৌগে। আয়নীয় মানে হচ্ছে তড়িৎযোজী যৌগ, যেটা আয়নীয় যৌগ প্রশ্নে দিয়েছে সেটা হলো তড়িৎযোজী যৌগ। আয়নীয় যৌগ বলতে পারে, তড়িৎযোজী যৌগও বলতে পারে। যৌগগুলি সাধারণত কেলাসাকার কঠিন হয়। যৌগগুলি কঠিন, তরল, গ্যাসীয় 3 রকমই হয়। এরা তড়িৎ বিশ্লেষ্য তড়িৎযোজীগুলো, আর এরা হচ্ছে তড়িৎ অবিশ্লেষ্য সমযোজী যৌগ। এদের তড়িৎযোজী হচ্ছে গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, আর সমযোজী কিন্তু গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কিন্তু হচ্ছে কম। তোমরা ভিডিওটি বেশি করে শেয়ার করবে, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনে তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়।